আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। দেখেন, একটা কথা কিন্তু একদম শিওর, সেটা হচ্ছে বোলাররা আপনাকে প্রতিদিন ম্যাচ জেতাবে না টি-20 ক্রিকেটে। ডেফিনেটলি ব্যাটার, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বটা নিতে হবে। আইসিসির অফিসিয়াল বাংলা কমেন্ট্রি করার সময় আমার বেশ কয়েকটা অবজারভেশন হয়েছে এবং বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম 7 ওভার পর্যন্ত আমি কমেন্ট্রিতে ছিলাম। সে সময়টায় বেশ কয়েকটা ব্যাপার আমার কাছে দৃষ্টিকটু লেগেছে অ্যাজ আ কমেন্টেটর, আমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বললে। প্রথমত, আমরা শুরুতেই যে ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে কিংসটাউনের এই মাঠে ক্রস উইন্ড হয়, অর্থাৎ বাতাসটা ক্রস উইন্ড বেগে প্রবাহিত হয়। এখন লিটন কুমার দাসকে আরিয়ান দাদ যে পাশ থেকে বোলিং করছিলেন, সেই পাশে লিটন কুমার দাসের লেগ সাইডের যে জায়গাটা, ওই জায়গাটায় হচ্ছে বিপরীত দিক থেকে বাতাস আসছে। সো এই ক্যালকুলেশনগুলো কিন্তু একজন ব্যাটারের করা খুব গুরুত্বপূর্ণ এবং আরিয়ান দাদ ওই বলটাই একমাত্র বল করেছিলেন লিটন কুমার দাসকে ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে, টসড আপ ট্র্যাজেক্টরিতে একটু সামনের দিকে লিটন সুইপ করেছেন এবং সুইপ করেছেন সেই জায়গাটায় বাতাসের বিপরীত দিকে সুইপ করেছেন। প্রথমত, বলটা তার ব্যাটে ঠিকঠাক মতো টাইমিং হয় নাই, এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। ওই জায়গার বল তিনি ঠিকঠাক মতো টাইমিংটা করতে পারেন নাই। দ্বিতীয়ত, তিনি স্লক সুইপটা অ্যাটেম্প করেছেন। দেখেন, একটা বিষয় চিন্তা করেন যে ইনার সার্কেলের বাইরে 2 জন মাত্র ফিল্ডার রয়েছেন, একজন ফিল্ডার আপনার জন্য ওই জায়গায় রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাসের বিরুদ্ধের অবস্থান ওই জায়গাটা। সো বাতাসের বিরুদ্ধে ওই জায়গাটা, সেখানেই তিনি স্লক সুইপটা করেছেন বাতাসের বিরুদ্ধে। এবং খুব সিম্পল ব্যাপার, এই ক্যালকুলেশনগুলো একটা ইন্টারন্যাশনাল ব্যাটারকে করতেই হবে। 24 মিটারের মতো রানিং করে পরবর্তী সময় ফিল্ডার ক্যাচটা ধরেছেন, দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু লিটন কুমার দাসের ক্যালকুলেশনের জায়গাটা তো এমন হওয়া উচিত যে আরিয়ান দাদকে বোলিংয়ে আনা হয়েছে এবং তিনি আমাকে ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে বল করেছেন এবং তাকে এমন একটা এন্ড থেকে বোলিংয়ে আনা হয়েছে যেই এন্ডের লেগ সাইড থেকে বিপরীত দিক থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে। এইটা কিন্তু আপনার আমার কাছে হয়তো বা মনে হতে পারে যে আরে খুব তো কঠিন একটা ব্যাপার, বা এটা কোনো ব্যাপার হলো কিনা, কিন্তু একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তাকে কিন্তু এই সমস্ত বিষয়ে নজর রাখতে হয়, তাকে এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হয়। সো তিনি ওই জায়গাটায় ওই ট্র্যাপটাতে পা দিয়েছেন এবং পরবর্তী সময় তিনি আউট হয়েছেন। সো একটা ইন্টারন্যাশনাল ব্যাটারের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি এগেইনস্ট দ্য উইন্ড শট খেলবেন, আপনাকে মাথায় রাখতে হবে। আরিয়ান দাদ এর আগের সবগুলো বল ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপর করছিলেন, শুধু ওই বলটাই তিনি এইভাবে করেছেন। শান্তর আউটের ক্ষেত্রে একটা কথা বলি। শান্তর আউটের ক্ষেত্রে আমরা ওই সময় কমেন্ট্রি বক্সে একটা আলোচনা করছিলাম যে 2023 বিশ্বকাপের সময় আরিয়ান দাদ একটা ফাঁদে ফেলে লিটনকে আউট করেছিলেন এবং সে ফাঁদটা ছিল লিটনের যেহেতু স্পিনার এগেনস্টে, অফ স্পিনার এগেনস্টে শটই আসলে প্রমিনেন্টলি ওই গ্লান্স করে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে একটা রান নেবেন। লিটনের জন্য স্কোয়ার লেগের ওই ফিল্ডারটাকে ওই জায়গায় নিয়েছিলেন যাতে লিটন অন্যদিকে শট খেলতে পারত না এবং লিটন রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। শান্তর এগেনস্টে যে গ্যাম্বলিংটা করেছেন স্কট এডওয়ার্ডস এবং আরিয়ান দাদ, খেয়াল করে দেখবেন ফিল্ড প্লেসমেন্টটায় থার্ড ম্যানটা খালি ছিল, স্লিপে একটা ফিল্ডার নেওয়া হয়েছে, থার্ড ম্যান খালি রাখা হয়েছে। মানে শান্তর ইন্টেনশনের জায়গাটা তখন একদম মাইন্ড গেমের জায়গাটাকে তাকে রিভার্স সুইপ করতে বাধ্য করবে, বা কাট করতে বাধ্য করবে, লেট কাট করতে, যাতে থার্ড ম্যান দিয়ে বলটাকে গলাতে পারে। এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই প্রবলেমটায় পড়েছেন এবং ওই ফাঁদেই পা দিয়েছেন আবার আরিয়ান দাদ। এর আগে লিটন কুমার দাস 23 বিশ্বকাপে ফাঁদে পা দিয়েছিলেন, এবার আবার আরিয়ান দাতের ফাঁদে নাজমুল শান্ত পা দিয়েছেন রিভার্স সুইপ করতে গিয়ে, যেহেতু থার্ড ম্যানটা ফাঁকা ছিল। সো এই জায়গাগুলো খুব দৃষ্টিকটু লাগে অ্যাজ আ কমেন্টেটর। আবারও বলছি, অ্যাজ আ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ, কারণ যখন আমি কমেন্ট্রি করতে বসছি ওই সময়টা তো আমি আসলে বাংলাদেশের পক্ষে না, বা মনে বাংলাদেশ প্রাণে বাংলাদেশ, কিন্তু অ্যাজ আ কমেন্টেটর আমাকে প্রফেশনালিজম মেনটেন করে কথা বলতে হচ্ছে। এবং আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে এটা একটা টপ অর্ডার ব্যাটিং লাইন আপ, কেন অ্যানালিস্টের প্ল্যান এর ফাঁদে বা একটা অপোনেন্ট টিমের কোচিং স্টাফের প্ল্যান এর ফাঁদে পা দিবে। মিড ওভার্স ফেজে আমি যেহেতু 7 বা 8 নম্বর ওভার পর্যন্ত বা ওই সময় পর্যন্ত কমেন্ট্রি করছিলাম, শামীম আশরাফ চৌধুরী তখন ছিলেন আমাদের সঙ্গে, কমেন্ট্রি বক্সের পেছন থেকে আমাদেরকে মেন্টরিং করছিলেন। একটা কথা আমরা ব্রেকে যাওয়ার সময় আলোচনা করছিলাম যে যেহেতু এখন 6 ওভার পার হয়ে গেছে, এই সময়টা বাংলাদেশের ব্যাটারদের যেটা হয়, একটা পার্টনারশিপ হওয়ার পর যেহেতু ফিল্ডার ছড়িয়ে ছিটিয়ে আছে, 2-4টা ডট বল হলে বা 1-2টা ডট বল হলে তখন একটু পাগল হয়ে যায়, একটু ছটফট করে বাংলাদেশের ব্যাটাররা, রাশ শট খেলতে যায়। এক্স্যাক্টলি তানজিদ তামিমের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই ঘটেছে। এরকম সময় হয় কি, আপনাকে বোলারকেও কিছু রেসপেক্ট দিতে হবে, বোলারকেও কিছু স্পেস দিতে হবে, হোক না 2-3টা ডট বল হোক, আপনি তো
উইকেটে যদি থাকেন, এই টাইপের উইকেটে আপনার ইনিংসটাকে যদি প্রলং করেন, আপনি একটা সময় পাবেন ওই ধরনের বল। এবং ব্যাপারটা সেরকমই ঘটেছে, ক্রস উইন্ডের জায়গা দিয়ে স্লোয়ার ডেলিভারি করা হয়েছে তানজিদ তামিমকে। তামিম তেরে ফুরে সেখানে পুল শট করেছেন, কারণ তার আগে তাকে ডট বল কনসিড করতে হয়েছে। কিন্তু এখানে যে বাতাসের খেলা চলছিল, ক্রস উইন্ডের ব্যাপার আছে, এইটা নিয়ে আমার মনে হয় যে ব্যাটসম্যানদের সচেতনতার জায়গাটা, এই সচেতনতার জায়গাগুলো বিল্ড আপ করা প্রয়োজন। এবং একটা ইনিংস বিল্ড আপ করতে গেলে আসলে কী কী করা প্রয়োজন সেগুলো নিয়ে অনেক ব্যাপার রয়েছে, যেগুলো সত্যিকারের অর্থে আমাদের টপ অর্ডারের কাছ থেকে ওইভাবে দেখা যায় না। সো ডেফিনেটলি আমি সবসময় বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে থাকি, সঙ্গে আছি। কমেন্ট্রি করার সময় প্রফেশনালিজম মেনটেন করতে হয়, সবচাইতে বড় বিষয়। কিন্তু সত্যিকারের অর্থে এখন মিডল অর্ডারকে যদি প্রতিদিন খেলতে হয় এবং টপ অর্ডার যদি আমরা ধরেই রাখি যে এরকম 2টা উইকেট যাবে, আফটার দ্যাট পরবর্তী ব্যাটাররা সেটাকে ওভারকাম করবে এবং বোলিং দিয়ে আমরা আসলে ম্যাচ জিতবো, এটা সত্যিকারের অর্থে দৃষ্টিকটু লাগে। এবং স্কিলের ব্যাপারটা তো আসলে এখন হুট করে পরিবর্তন করার কোনো কিছু নাই, বা স্কিল আমরা হুট করে পরিবর্তন করতে পারবো না, কিন্তু ব্যাটারদের এই সেন্সগুলো ডেভেলপ করাটা খুব জরুরি। বিশেষ করে টি-20 ক্রিকেটে আপনার এই ক্যালকুলেটেড জায়গাগুলো এবং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা, যে বাতাস যেদিকে আসছে আপনি তার এগেইনস্টে আপনি যখন খেলছেন তখন আপনাকে একটু বুঝে শুনে খেলতে হবে। আপনি যখন 2-3টা ডট বল দিয়েছেন, ঠিক আছে, লেট গিভ দ্য অপোনেন্ট সাম ব্রিদিং স্পেস। আফটার দ্যাট আপনি অবশ্যই সেট থাকলে আপনি সেটাকে পরিবর্তন করতে পারবেন বা সিনারিওটা চেঞ্জ করতে পারবেন। এগুলোই তো ম্যাচুরিটির জায়গাটা। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রা আমার অবজার্ভিং পয়েন্টের জায়গা থেকে অ্যাজ আ কমেন্টেটর মনে হয়েছে, এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হোপসো বাংলাদেশের টপ অর্ডাররা রানে ফিরবে, হোপসো। সেই জায়গাটায় আলটিমেটলি এখন শুভকামনা জানানো ছাড়া তো আসলে আর কোনো কিছু নাই। দে আর হ্যাভিং ব্যাড ডেজ অ্যাট দেয়ার অফিস, এবং এই জায়গাটা যত তাড়াতাড়ি উতরে উঠবে বাংলাদেশ, তত তাড়াতাড়ি সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গলের জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।